ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। ডিয়ার স্টুডেন্টস, আমরা মূলত আজকে আমাদের চতুর্থ লেকচারের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। তো চতুর্থ লেকচারে যে সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব তোমাদের সাথে, সেই বিষয়গুলো আমি স্লাইডের সাহায্যে স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে সেটা আমি শেয়ার করব এবং এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, চলো যাওয়া যাক। আমরা আমাদের আজকের যে স্লাইডগুলো তোমাদের উদ্দেশ্যে তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে স্ক্রিনে আমাদের আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেগুলো নিশ্চয় চলে আসছে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো, আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের চ্যাপ্টার 2.7 ফ্রি কনসেন্ট নিয়ে, যেটা দেখো এখানে উপস্থাপন করা হয়েছে। ডিসকাশন চ্যাপ্টার দেখো এখানে ডিটেলস আমরা এখানে বলে দিয়েছি। চ্যাপ্টার 2.7 মূলত কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে ফ্রি কনসেন্ট 2.7 আছে কি ফ্রি কনসেন্ট। তো এই ফ্রি কনসেন্ট অর্থাৎ স্বেচ্ছাসায় বলি আমরা এটাকে, বা স্বাধীন সায়, এই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। What is meant by free consent, when it is considered that consent is not given freely, what is meant by coercion, what is meant by undue influence, position of undue influence, what is meant by fraud, essential elements of fraud, does mere silence as to facts amount to fraud, caveat emptor, contracts of Abermafredi, definition of misrepresentation, essential elements of misrepresentation, what is meant by mistake, classification of mistake, and last one হচ্ছে remedies or consequences of contracts by coercion, undue influence, fraud, misrepresentation, mistake, etc. প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই পর্যায়ে। তো শুরুতেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ফ্রি কনসেন্ট, তো ফ্রি কনসেন্ট মানেই হচ্ছে স্বাধীন সায়। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে কি স্বাধীন সায় বা স্বেচ্ছাসায় বলতে মূলত আমরা কি বুঝি, এটা আমাদের আজকের আলোচনার প্রথম টপিক। দেখো, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চুক্তিভুক্ত পক্ষসমূহ কারো দ্বারা প্রভাবিত না হয়ে চুক্তি সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে সায় প্রদান করে তাকেই মূলত আমরা স্বেচ্ছাসায় বলে থাকি। প্রিয় স্টুডেন্টস, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আসলে স্বেচ্ছাসায় কি বা ফ্রি কনসেন্ট কি। তারপরও আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 10-এ যে সংজ্ঞাটা প্রদান করা হচ্ছে সেটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, দেখো প্লিজ, অল এগ্রিমেন্টস আর contracts if they are made by the free consent of parties competent to contract for a lawful consideration and with a lawful object and are not hereby expressly declared to be void. ওকে, ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আসলে স্বেচ্ছাসায় বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। তারপরও আমরা আরেকটু ক্লিয়ার হই। চুক্তিভুক্ত পক্ষসমূহ যখন বল প্রয়োগ, অনুচিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা, ভুল ইত্যাদির দ্বারা প্রভাবিত না হয়ে চুক্তির বিষয়ে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যখনই সায় প্রদান করবে তখনই স্বেচ্ছাসায় হয়েছে বলে গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো ফ্রি কনসেন্ট বলতে আমরা কি বুঝি। ওকে, আমরা নেক্সট টপিকে চলে আসছি আমাদের আজকের আলোচনার। when it is considered that consent is not given freely, অর্থাৎ কখন আসলে আমাদের যে সায়টা স্বেচ্ছা সায়, মানে সায় কখন আসলে
স্বেচ্ছায় দেয়া হয় না বলে ধরা হবে। when it is considered, কখন আমরা আসলে বিবেচনা করব that consent is not given freely, অর্থাৎ আমাদের সাইটা, আমাদের সম্মতিটা আসলে স্বেচ্ছায় প্রদান করা হয় নাই। দেখো চুক্তি আইনের সেকশন 14 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বল প্রয়োগের দ্বারা, অর্থাৎ কিছু পরিস্থিতির দ্বারা মূলত স্বেচ্ছায় সায় প্রদত্ত হয় না বলে ধরে নেওয়া হয়। কোন কোন পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আমরা একটু জানবো। দেখো, নাম্বার 1, যখন বল প্রয়োগ দ্বারা প্রভাবিত হয়ে সায় প্রদত্ত হয়। 2 নম্বর, যখন অনুচিত প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে সায় প্রদত্ত হয়। 3 নম্বর, যখন প্রতারণার দ্বারা প্রভাবিত হয়ে সায় প্রদত্ত হয়। সরি, যখন 4 নম্বর, আচ্ছা, যখন মিথ্যা বর্ণনার দ্বারা প্রণোদিত হয়ে সায় প্রদত্ত হয়। লাস্ট অন যেটা বলছে দেখো, যখন ভুলের বশবর্তী হয়ে সায় প্রদত্ত হয়। তো এই 5টা কারণে সাধারণত মানে স্বেচ্ছায় আমাদের সম্মতি প্রদান হয় না বলে আমরা গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নেক্সট টপিকের মাধ্যমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ মেন বাই কোয়ারশন। এই যে 5টা সিচুয়েশন, অর্থাৎ বল প্রয়োগ, তারপরে অনুচিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা এবং মিস্টেকেন, হ্যাঁ, তো এই যে 5টা পরিস্থিতিতে সাধারণত স্বেচ্ছায় সায় প্রদত্ত হয় না বলে আমরা গণ্য করি। তো এই 5টা জিনিস সম্পর্কেই মূলত এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই বিষয়টাই মূলত ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই কোয়ারশন, অর্থাৎ বল প্রয়োগ বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। কারো ইচ্ছার বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন করে বা জোরপূর্বক কোনো কার্য করা বা করা হতে বিরত থাকার জন্য বাধ্য করা হলে তাকে মূলত বল প্রয়োগ করা হয়। তার মানে হচ্ছে, দেখো, সেকশন 15 কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে যেটা বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। coercion is the committing or threatening to commit any act forbidden by the Bangladesh Penal Code or the unlawful detain or threatening no detain any property to the prejudice of any person whatever, with the intention of causing any person to enter into a agreement. Dear students, আমরা একটু উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার হব বিষয়টা। মিস্টার কায়ুমের বনশ্রীর বাড়িটি 40 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করার জন্য আলাউদ্দিন প্রস্তাব দেয়। কায়ুম উক্ত প্রস্তাবে সম্মত না হলে আলাউদ্দিন তাকে খুন করার হুমকি দেয়। মিস্টার কায়ুম কি করলো? প্রাণের ভয়ে উক্ত প্রস্তাবে সম্মত হয়। এক্ষেত্রে সম্মতিটি বল প্রয়োগের দ্বারা আদায় করা হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো কোয়ারশন বা বল প্রয়োগ বলতে আমরা কি বুঝি। আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। হোয়াট ইজ মেন বাই আনডিউ ইনফ্লুয়েন্স, অর্থাৎ আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা আসলে কি বুঝি। দেখো, আনডিউ ইনফ্লুয়েন্স অর্থাৎ তোমার অনুচিত প্রভাব, আনডিউ, হ্যাঁ, সেই অনুচিত প্রভাবের দ্বারাও কিন্তু অনেক সময় সম্মতি আদায় করা হয়। তো সেটা কিভাবে হয় সেটা আমরা এই আলোচনার মাধ্যমে জানব। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে এমন ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে যার ফলে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হয় এবং অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের উদ্দেশ্যে যে সম্পর্ক ব্যবহার করে চুক্তি সম্পাদন করা হয়, সেক্ষেত্রে এইরূপ চুক্তিকে আমরা অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত হয়েছে বলে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে এই অনুচিত প্রভাবের সম্পর্কে তোমার 1872 সালের যে চুক্তি আইন সেটার সেকশন 16 এর 1 এ যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে একটু খেয়াল করি আমরা। A contract is said to be induced by undue influence where the relation subsisting between the parties are such that
one of the parties is in a position to dominate the will of the other and uses that position to obtain an unfair advantages over the other. প্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে মূলত আনডিউ ইনফ্লুয়েন্সের ডেফিনেশন অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন 16 এর 1। ওকে, নাও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার মৃতপ্রায় বা মুমূর্ষু অবস্থায় একজন রোগীর কাছ থেকে অধিক হারে ফি দাবি করলে রোগী বাধ্য হয়ে তা দিতে সম্মত হয়। এক্ষেত্রে ডাক্তার অনুচিত প্রভাবের দ্বারা রোগীর সম্মতি আদায় করেছে বলে ধরা হবে। কেন? কারণ ডাক্তারকে ওই মুহূর্তে যদি পেশেন্টকে ডাক্তার ওই মুহূর্তে চিকিৎসা না দেয় তাহলে তার মৃত্যু ঝুঁকি আছে। তো এরকম একটা পরিস্থিতিতে ডাক্তার যদি বেশি টাকাও দাবি করে তাহলে দেখা যাচ্ছে ওই পেশেন্ট কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এইরূপ পরিস্থিতিতে যদি আসলে কোনো সম্মতি আদায় করা হয় তাহলে সেটা আসলে অন্যায়ভাবে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে সেটা করা হয়েছে বলে গণ্য হবে। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, পজিশন অফ দ্য আনডিউ ইনফ্লুয়েন্স। পজিশন অফ দ্য আনডিউ ইনফ্লুয়েন্স অর্থাৎ আনডিউ ইনফ্লুয়েন্সের পজিশনগুলো আমরা একটু জানার চেষ্টা করব। পজিশন অফ দ্য আনডিউ ইনফ্লুয়েন্স, কোন কোন পরিস্থিতিতে সাধারণত তোমার আনডিউ ইনফ্লুয়েন্সটা সংঘটিত হতে পারে সেটা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, নাম্বার 1, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত এক পক্ষের উপর অন্য পক্ষের প্রকৃত বা আপাত কর্তৃত্বের সম্পর্ক বিদ্যমান থাকে অথবা পক্ষগুলোর মধ্যে পরম সদ্বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকে, এরকম পরিস্থিতিতে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হয় বলে গণ্য করা হয়। যেমন ধরো, সাধারণত আমরা নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে এই ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে বলে আমরা মনে করি। যেমন ধরো, পিতা মাতা ও সন্তান, অভিভাবক প্রতিপাল্য, চিকিৎসক রোগী, উকিল মক্কেল, গুরু শিষ্য, পীর মুরিদ, ওসি এবং সুবিধাভোগী। তার মানে হচ্ছে এই যে দেখো আমরা কতগুলো সম্পর্কের কথা উপস্থাপন করলাম তোমাদের সামনে, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে সাধারণত আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে অনেক সময় সম্মতি আদায় করা যেতে পারে বা আদায় করা হয়ে থাকে। এই বিষয়টা মূলত আমাদেরকে কনসিডার করতে হবে। নাম্বার 2, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোনো পক্ষের মানসিক শক্তি, বার্ধক্য, অসুস্থতা অথবা শারীরিক বা মানসিক বিপর্যয়ের কারণে সাময়িকভাবে বা স্থায়ীভাবে লোপ পেয়ে থাকে, সেক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষের উপর অনুচিত প্রভাব বিস্তার করতে সক্ষম বলে মনে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ফ্রড, অর্থাৎ ফ্রড বলতে আমরা কি বুঝি। আমাদের আলোচনার মাধ্যমে ফ্রড বলতে কি বোঝায় সেটা আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটু খেয়াল করে, সাধারণত চুক্তিভুক্ত এক পক্ষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার লক্ষ্যে যখন অন্য পক্ষ যে কার্যক্রম পরিচালনা করে সেটাই হচ্ছে মূলত প্রতারণা। অন্যভাবে যদি আমরা এটা এক্সপ্লেন করি তাহলে আমরা বলতে পারবো যে চুক্তির সংশ্লিষ্ট কোনো এক পক্ষ অন্য পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে যখন কোনো পন্থা অবলম্বন করে বা মিথ্যা ভাষণ প্রদান করে বা চতুরতার আশ্রয় গ্রহণ করে তখনই তাকে আমরা ফ্রড বা প্রতারণা হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফ্রড দেখো তোমার সেকশন 17-এ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা বলা হয়েছে সেটা দেখো, fraud means and includes any of the following acts committed by a party to a contract or with his convenience or by his agent with intent to devise another party thereto or his agent or to induce him to enter into the contract. তো কোন কোন পরিস্থিতিতে দেখো এই ধরনের মানে প্রতারণা করার উদ্দেশ্য থাকে বলে গণ্য হবে সেই সিচুয়েশন গুলো নিচে কিন্তু বলে দিচ্ছে। আমরা একটু দেখে যাই। দ্য সাজেশন অ্যাজ এ ফ্যাক্ট অফ দ্যাট হুইচ ইজ নট ট্রু বাই ওয়ান হু ডাজ নট বিলিভ ইট টু বি ট্রু। নাম্বার 2, দ্য অ্যাক্টিভ concealment of a fact by one having knowledge or belief of the fact
Number 3, a promise made without any intention of performing it. Number 4, any other act fitted to deceive. And last one, any such act or omission as the law specially declares to be a fraudulent. প্রিয় শিক্ষার্থীরা, এইরূপ পরিস্থিতিতে সাধারণত তোমার প্রতারণা হয়েছে বলে এটা গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জানলাম প্রতারণা বলতে কি বুঝি। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ ফ্রড, অর্থাৎ ফ্রডের কিছু এসেনশিয়াল এলিমেন্টস আছে। হ্যাঁ, এসেনশিয়াল এলিমেন্টস আছে। সেই এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি সেটা মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মানে যে বিষয়গুলো আসলে ফ্রডের মধ্যে অবশ্যই থাকতে হবে, অপরিহার্য উপাদান আমরা বলি এসেনশিয়াল এলিমেন্টস, সেই বিষয়গুলো কি? নাম্বার 1, ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যে বিবৃতিটা প্রদান করা হবে সেটা মিথ্যা হতে হবে। নাম্বার 2, হাইডিং সিক্রেসি, অর্থাৎ সক্রিয়ভাবে তথ্য গোপন করা। সক্রিয়ভাবে তথ্য গোপন করা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যখন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কোনো একটা তথ্যকে লুকিয়ে যাওয়া, গোপন করে ফেলা, এক্সপ্লেন না করা, এটাও এক ধরনের ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 3, পালন করার ইচ্ছা না নিয়ে প্রতিশ্রুতি প্রদান। পালন করার ইচ্ছা না নিয়ে প্রতিশ্রুতি প্রদান, অর্থাৎ তুমি আগে থেকে জানো যে এটা আমি আসলে মেনটেন করব না, আমি এই প্রতিশ্রুতি পালন করব না, এটা আমি আগে থেকে জানি, জেনে শুনে আমি তার সাথে চুক্তি করছি যে চুক্তি একবার করা হয়ে যাক, এরপরে আমি পিছিয়ে যাব, আমি আর এই কাজটা আমি সম্পূর্ণ করব না, অর্থাৎ এই প্রতিশ্রুতি আমি আসলে অনুযায়ী কাজ করব না, এরকম একটা বিষয় সামনে রেখেই কিন্তু যখন চুক্তি করা হবে, ফলস প্রমিস বলা হয় এটাকে, অর্থাৎ প্রমিসটা আসলে আমরা ফলস ভাবে দিচ্ছি, মিথ্যা ভাবে দিচ্ছি, এটাও ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 4, ফ্রাউডুলেন্ট পারফরমেন্স, অর্থাৎ প্রবঞ্চনার উদ্দেশ্যে যে কোনো ধরনের কার্য সম্পাদন। প্রবঞ্চনার উদ্দেশ্যে যে কোনো ধরনের কার্যক্রম, সেটা কিরকম হতে পারে দেখো একটু খেয়াল করে। যেমন হচ্ছে অপরকে ঠকানোর উদ্দেশ্যে অপকৌশল গ্রহণ করা, চতুরতার আশ্রয় নেওয়া, ছদ্মবেশ ধারণ করা, কপটতার আশ্রয় গ্রহণ করা, এগুলো সবই কিন্তু প্রতারণা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নাম্বার 5, চুক্তিভুক্ত পক্ষের ক্ষতি সাধন। দ্যাট মিন ইট মাস্ট এফেক্ট অ্যানাদার পার্টি, অর্থাৎ চুক্তিভুক্ত যে পক্ষগুলো থাকবে, তো এক পক্ষ তো আসলে উদ্দেশ্যই হচ্ছে ফ্রড করা, তো অপর পক্ষ যিনি থাকবেন তিনি আসলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই চুক্তির মাধ্যমে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 6, ডোমিনেশন ইন কেস অফ ফর্মুলেটিং কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি সম্পাদনের উদ্দেশ্য প্রতারণামূলক কার্য সম্পাদন, অর্থাৎ চুক্তি সম্পাদনের উদ্দেশ্যটাই যদি প্রতারণামূলক কার্য সম্পাদনের উদ্দেশ্যে হয়ে থাকে তাহলেও সেটা অবশ্যই তোমার কি হবে? ফ্রড হিসেবে গণ্য হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে এখানে যখনই প্রতারণা করার উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা মূলত চুক্তিটা সম্পন্ন করছি, মানে আগে থেকে প্ল্যান, মানে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, সো এটা অবশ্যই তোমার কি বলে ফ্রড হিসেবে গণ্য হবে। নাম্বার 7 আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রাউডুলেন্ট ওয়ার্ক আন্ডার দ্য ডিক্লারেশন অফ ল, অর্থাৎ আইনের দ্বারা প্রতারণামূলক বলে ঘোষিত যে কোনো ধরনের কার্য, অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, সেখানে সেই আইনের দ্বারা ঘোষিত প্রতারণামূলক কাজ হিসেবে যদি সেটা গণ্য হয় তাহলে নিশ্চিতভাবে সেটা আমরা ফ্রড হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত এই পরিস্থিতিগুলো ফ্রডের ক্ষেত্রে অর্থাৎ প্রতারণার ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে, তাহলেই সেটাকে আমরা প্রতারণা হিসেবে বা ফ্রড হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিকে যেটা আসছে সেটা হচ্ছে ডাজ মেয়ার সাইলেন্ট অ্যাজ টু ফ্যাক্টস অ্যামাউন্ট টু ফ্রড, অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে তথ্য সম্পর্কে নীরবতা প্রতারণামূলক কিনা, অর্থাৎ অনেক সময় আমরা অনেক চুক্তির ক্ষেত্রে অনেক সময় অনেক তথ্য আমরা আসলে গোপন করি, অনেক তথ্য আসলে লুকিয়ে ফেলি, মানে এক্সপ্লেন না করি অথবা উপস্থাপন না করি অপর পক্ষের সাথে। তো এইরূপ পরিস্থিতিতে
যদি চুক্তি করা হয় তাহলে সেটা আসলে তোমার কি হবে, তাহলে সেই চুক্তিটা আসলে তোমার প্রতারণা হিসেবে গণ্য হবে কিনা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ডাজ মেয়ার সাইলেন্স অ্যাজ টু ফ্যাক্টস অ্যামাউন্ট টু ফ্রড, অর্থাৎ তথ্য সম্পর্কে নীরবতা প্রতারণা কিনা। অর্থাৎ অনেক সময় আমাদের যে তথ্য, কিছু তথ্য আছে প্রকাশ করাটা আসলে জরুরি, প্রকাশ না করলেই সেটা অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে তথ্য প্রচার করাটা অবশ্যই জরুরি, এবং না করলে সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো খেয়াল করে, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি আইনের 17 ধারাতে, 17 ধারাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রকৃত তথ্য গোপন করে কারো চুক্তি করার ইচ্ছাকে প্রভাবিত করে এমন কার্যকে প্রতারণা বলা যাবে না। অবশ্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় যে ক্ষেত্রে নীরবতা অবলম্বনকারীর তথ্য প্রকাশ করা একান্ত কর্তব্য ছিল, অথবা যে ক্ষেত্রে নীরবতাই তার কথা বলার শামিল, সেক্ষেত্রে নীরবতা অবলম্বন করা প্রতারণা বলে গণ্য হবে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আসলে কোন ক্ষেত্রে, কোন পরিস্থিতিতে নীরবতা পালন করা বা কথা না বলা বা তথ্য গোপন করাটা প্রতারণা বলে গণ্য হবে। তো আমরা এখানে মূলত, তারপরও আমরা পরিস্থিতিগুলো একটু দেখো, একটু খেয়াল করি, নিচে আমাদের কিছু সিচুয়েশন তুলে ধরা হবে যে এইরূপ পরিস্থিতিতে তথ্য সম্পর্কে নীরবতা প্রতারণা করা কিনা, এই বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে আমাদের এই নিচের আলোচনার মাধ্যমে। দেখো, নাম্বার 1, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে তথ্য সম্পর্কে ম্যাড সাইলেন্স ইজ নট এ ফ্রড, অর্থাৎ তথ্য সম্পর্কে নিছক নীরবতা বা মৌনতা কিন্তু প্রতারণা নয়। এখানে একটু খেয়াল রাখতে হবে, তথ্য সম্পর্কে জাস্ট সাইলেন্ট থাকা বা এমনি জাস্ট নীরবতা, কোনো কারণ ছাড়াই চুপ ছিলাম বা কথা বলি নাই বা নীরব আছি, হ্যাঁ, এটাকে আসলে প্রতারণা বলা যাবে না। তাহলে প্রতারণা হতে গেলে কি করতে হবে সেই বিষয়টা আমাদের কাছে এর মধ্যে আমরা আলোচনা করেছি, আরো ক্লিয়ার হবে এটা ইনশাআল্লাহ। দেখো, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, মূল বিষয়টা হচ্ছে অনেক তথ্য আছে যেগুলো আসলে নীরবতা অবলম্বনকারী পক্ষ থেকে প্রবেশ করা আইনগত বাধ্যবাধকতা নাই, সেক্ষেত্রে কিন্তু সে প্রকাশ করতে বাধ্য নয়। যেমন ধরো, বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা একটি পণ্য সামগ্রী দোষ ত্রুটি ক্রেতার সামনে তুলে ধরতে বিক্রেতা কিন্তু বাধ্য নয়। তো সেক্ষেত্রে যদি সে চুপচাপ থাকে, নীরব থাকে, তাহলে সেটাকে কিন্তু প্রতারণা বলা যাবে না। মানে প্রোডাক্টটা আসলে আমি সেল করার উদ্দেশ্যে নিয়ে আসছি, তো যিনি কিনবেন তিনি আসলে যাচাই করে কিনবেন, খোঁজখবর নিয়ে কিনবেন। যদি কোশ্চেন করে আমি অ্যান্সার না দেওয়াটা হচ্ছে তোমার প্রতারণা। বাট যদি আমাকে কোশ্চেন না করা হয়, শুধু শুধু আমি আমার প্রোডাক্টের দোষ ত্রুটিগুলো আসলে উপস্থাপন করতে কিন্তু বাধ্য নয় আইনত, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু এটা ফ্রড হিসেবে গণ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর যেটা বলা হচ্ছে, সাইলেন্স ইজ ফ্রড ইন কেস অফ আটারিং ট্রুথ, অর্থাৎ যে ক্ষেত্রে কথা বলা বা তথ্য প্রকাশ করা একান্ত কর্তব্য, সেক্ষেত্রে নীরবতা হচ্ছে প্রতারণা। নিশ্চয়ই বুঝতে পারছো, মানে যে ক্ষেত্রে কথা বলাটাই হচ্ছে তোমার উচিত ছিল, মানে কথা না বললেই সেটা আসলে মানে ক্লিয়ার হওয়ার কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রতারণা হিসেবে গণ্য হবে, কথা না বলাটা বা নীরব থাকাটা। 3 নম্বর হচ্ছে সাইলেন্স ইকুইভ্যালেন্ট টু স্পিচ, যে ক্ষেত্রে নীরবতা মুখরতার শামিল, সেক্ষেত্রে কথা না বলা প্রতারণামূলক। অর্থাৎ যে ক্ষেত্রে নীরবতা থাকাটাই হচ্ছে কথা বলার শামিল, তাহলে সেই ক্ষেত্রেও এই পরিস্থিতিটাকেও আসলে আমরা প্রতারণা হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যে ক্ষেত্রে কথা বলাটাই হচ্ছে, না বলাটাই হচ্ছে মূলত কথা বলার শামিল হিসেবে গণ্য হবে। তো আমরা একটু উদাহরণের সাথে এটা আরো একটু ক্লিয়ার হই। যেমন ধরো, একজন মিষ্টির দোকানে ক্রেতা একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি বিক্রেতাকে বলল, আপনি যদি কিছু না বলেন তবে মনে করব যে মিষ্টিগুলো টাটকা এবং সুস্বাদু। বিক্রেতা কিছুই বলল না। তাহলে মিষ্টিগুলো যদি বাসি হয়, সুস্বাদু না হয়, তবে বিক্রেতার এই নীরবতা তাহলে প্রতারণামূলক গণ্য হবে। কারণ ক্রেতা কিন্তু বলেই দিছে এই মিষ্টি সম্পর্কে যদি আপনি কিছু না বলেন তাহলে ধরে নেব যে মিষ্টিগুলো আসলে সুস্বাদু এবং টাটকা। তো বিক্রেতা কি করলো, কিছুই বললো না, চুপচাপ থাকলো। তার মানে ধরে নিল, তার মানে এটা অবশ্যই তার এই নীরবতাটাই হচ্ছে কথা বলার শামিল। সো সেক্ষেত্রে এটা প্রতারণা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে শুধু নিছক নীরবতাই হচ্ছে প্রতারণা নয়, কিছু পরিস্থিতির কারণে যদি সে নীরব থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার নেক্সট টপিকে আমরা চলে আসছি, ক্যাভিট এমটট, অর্থাৎ ক্রেতার সাবধান নীতি।
ক্রেতার সাবধান নীতি বলতে আমরা আসলে কি বুঝি, সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখি আমরা। ক্রেতার সাবধান নীতির মূল কথা হচ্ছে যে ক্রেতারা যখন কোনো পণ্য ক্রয় করবে তখন সেই পণ্যের গুণাগুণ, উপযোগিতা, দোষ ত্রুটি পরীক্ষা নিরীক্ষা করে তারপর পণ্য ক্রয় করবে। অন্যথায় পরবর্তীতে যদি পণ্যের কোনো দোষ ত্রুটি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রেতাকে দায়ী করা যাবে না। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এক্ষেত্রে আরেকটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে, দেখো যে ক্রেতাগণ সর্বদাই অত্যন্ত সাবধানতার সাথে পণ্য ক্রয় করবে। সেক্ষেত্রে বিক্রেতা কোনো তথ্য সম্পর্কে নীরব থাকতে চাইলে সেক্ষেত্রে ক্রেতার একান্ত কর্তব্য হলো বিক্রেতার নিকট থেকে উক্ত তথ্যগুলো জানার সর্বাত্মক চেষ্টা করা। এক্ষেত্রে ক্রেতা যদি পণ্যের গুণাগুণ, উপযোগিতা, দোষ ত্রুটি সম্পর্কে তথ্য জানার চেষ্টা না করে এবং পরবর্তীতে যদি কোনো দোষ ত্রুটি দেখা দেয় এবং ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, তবে এই জন্য কিন্তু ক্রেতা বিক্রেতাকে দোষারোপ করতে পারবে না। অর্থাৎ ক্রেতাকে মূলত সাবধান হতে হবে, এটাই হচ্ছে আসল কথা। যখনই সে পণ্য ক্রয় করবে তখন ক্রেতার দায়িত্ব হচ্ছে বিক্রেতার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় বিক্রেতার কাছে কোশ্চেন করার মাধ্যমে তার সেই তথ্যগুলো সে জেনে নেবে। তো একটু উদাহরণ হিসেবে আমরা আরেকটু স্পষ্ট হই বিষয়টা সম্পর্কে। ক্রেতা দোকানে গিয়ে শিরিষ চাইলে বিক্রেতা পিপাযুক্ত শিরিষ দেখায়। ক্রেতা বোতল খুলে পরীক্ষা না করে উপরে লেখা দেখে তা ক্রয় করে, কিন্তু পরে দেখা গেল যে ওই শিরিষ ত্রুটিপূর্ণ ছিল। বিচারে ধার্য হয় যে ক্রেতার কর্তব্য ছিল বোতল খুলে শিরিষ পরীক্ষা করে নেওয়া। যেহেতু ক্রেতা তা করেনি সে কারণে বিক্রেতাকে এখানে দায়ী করা যাবে না, কারণ সে শিরিষ চাইছে এবং সে শিরিষই কিন্তু দিছে। আর কিভাবে পিপাযুক্ত আছে কি আছে না সেটা কিন্তু সে বলে নাই বা সেভাবে কিন্তু উল্লেখ করে চায় নাই, সে কারণে এখানে বিক্রেতাকে দায়ী করার কোনো অপশন নাই বা সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল মূলত ক্যাভিট এমট্রপ। নেক্সট টপিক হচ্ছে কন্ট্রাক্টস অফ আবারমে ফেডি, অর্থাৎ পরম সদ্বিশ্বাসের চুক্তি। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতিতে পরস্পরের মধ্যে এক ধরনের সদ্বিশ্বাস বিরাজমান থাকে, অর্থাৎ নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে এক ধরনের সদ্বিশ্বাস তোমার থাকে। সে কারণে দেখা যাচ্ছে যে তারা পরস্পরের কাছে সুবিধা অসুবিধাগুলো আসলে জানাতে এটা বাধ্য থাকে। তো এরকম একটা পরিস্থিতি বা দেখা যাচ্ছে এক পক্ষ অন্য পক্ষকে অটোমেটিক্যালি আসলে বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করতে বাধ্য হয়। তো এরকম পরিস্থিতিতে আসলে চুক্তি প্রতিষ্ঠিত হলে তাহলে সেটাকে আমরা কি বলবো বা সেক্ষেত্রে কি হবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আবারমে ফেডিক বলতে কি বোঝাচ্ছে এখানে, যে কোনো চুক্তির ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষ সমেত চুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল তথ্য অপরপক্ষের নিকট প্রকাশে আইনত বাধ্য থাকে, তখন তাকে আমরা পরম বিশ্বাসের চুক্তি বলে থাকি। আইন অনুযায়ী নিম্নোক্ত চুক্তিগুলো সাধারণত পরম বিশ্বাসের চুক্তি হিসেবে অভিহিত হয় এবং এই সকল চুক্তির ক্ষেত্রে এক পক্ষের জ্ঞাত সকল তথ্য অপর পক্ষের নিকট প্রকাশ করতে হয়। নাম্বার 1, দেখো একটু খেয়াল করে, বীমা চুক্তি। নাম্বার 1, বীমা চুক্তি বলতে কি বোঝানো হচ্ছে? কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স। দেখো এখানে বলা হচ্ছে বীমা চুক্তি। বীমা চুক্তি কাকে বলে? বীমা চুক্তি হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয়ের মধ্যে কিন্তু একটা বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকে। তো এইরূপ পরিস্থিতিতে বীমা চুক্তিকে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তিও বলা হয়। এই ক্ষেত্রে বীমা গ্রহীতার উচিত বীমাকৃত বিষয়বস্তু সম্পর্কিত সকল তথ্য বীমাকারী নিকট প্রকাশ করা, আর সেটা যদি না করা হয় তাহলে উক্ত বীমা চুক্তি বাতিলযোগ্য হিসেবে গণ্য হবে। 2 নম্বর, আস্থার সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সম্পাদিত চুক্তি। আস্থার সম্পর্ক অর্থাৎ কিছু কিছু চুক্তি আছে যেখানে আসলে পরস্পরের মধ্যে এক ধরনের আস্থার সম্পর্ক বিদ্যমান থাকে, যেমন পিতামাতা সন্তান, উকিল এবং মক্কেল, অভিভাবক বা প্রতিপালক। এই যে পরস্পরের মধ্যে কিন্তু এক ধরনের আস্থার সম্পর্ক বিদ্যমান থাকে। তো এইরূপ পরিস্থিতিতে তাদের মধ্যে যদি কোনো চুক্তি হয় তাহলে সেক্ষেত্রেও যদি মানে পরস্পরের মধ্যে যদি চুক্তি হয় তাহলে সেক্ষেত্রেও এই যে চুক্তি, এই চুক্তিটা হচ্ছে আস্থার সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। নাম্বার 3, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে কর্তব্য হচ্ছে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় ত্রুটি যা ক্রেতার পক্ষে সাধারণ জ্ঞান বুদ্ধি দ্বারা বের করা সম্ভব না, সেই বিষয়গুলো কিন্তু
তোমার ক্রেতার কাছে কিন্তু তুলে ধরা, অবহিত করা, মানে যেটা ক্রেতার পক্ষে জানা কোনোভাবে পসিবল না, যতই যাচাই বাছাই করুক সেটা ক্রেতার পক্ষে জানা সম্ভব না, সেই বিষয়গুলো কিন্তু ক্রেতার সামনে উপস্থাপন করতে হবে, এটা হচ্ছে বিক্রেতার দায়িত্ব। আর সেটা যদি না করে তাহলে সেই চুক্তিটা বাতিলযোগ্য চুক্তি হিসেবে গণ্য হবে। আর নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট অফ কোম্পানির শেয়ার, অর্থাৎ শেয়ার বন্টনের চুক্তি। শেয়ার বন্টনের চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে, শেয়ার বন্টনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোম্পানির শেয়ার আবন্টনের জন্য সাধারণত সময়ের যে বিবরণপত্র প্রসপেক্টাস থাকে, সেখানে কোম্পানি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে সেখানে উপস্থাপন করতে হবে। আর সেটা যদি না করা হয় তাহলে সেই চুক্তি কিন্তু বাতিলযোগ্য চুক্তি হবে। এরপরে যেটা চলে আসো পারিবারিক নিষ্পত্তির চুক্তি, অর্থাৎ ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্টের ক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রতিটি পক্ষ তার জ্ঞাত পারিবারিক সম্পত্তির মূল্যায়ন সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু পরস্পরের মধ্যে প্রকাশ করা বাধ্যতামূলক, এবং সেটা না করা হলে সেই চুক্তি কিন্তু বাতিলযোগ্য চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 6 হচ্ছে কন্ট্রাক্ট অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহের চুক্তি। বিবাহের চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত বিবাহের ক্ষেত্রে প্রত্যেক পক্ষের উচিত হচ্ছে বর এবং কন্যা সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করা। এক্ষেত্রে পরম সদ্বিশ্বাসের একটা চুক্তি এখানে বিদ্যমান, ফলে বর এবং কনের মধ্যে একটি পবিত্র এবং আস্থার সম্পর্ক কিন্তু এখানে তৈরি হয়। সে কারণে কেউ যদি কোনো কিছু গোপন করে তাহলেও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা আসলে বাতিলযোগ্য চুক্তি হিসেবে গণ্য হতে পারে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের কন্ট্রাক্ট অফ গভর্নমেন্ট ফ্রেডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে ডেফিনেশন অফ মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন কি? মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে মিথ্যা বর্ণনা। মিথ্যা বর্ণনা বলতে আমরা আসলে কি বুঝি? মিথ্যা বর্ণনা হচ্ছে দেখো একটু খেয়াল করো যে চুক্তি সম্পাদনের সময় অথবা তার পূর্বে চুক্তির বিষয় সম্পর্কে চুক্তিভুক্ত কোনো এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে চুক্তি সম্পাদনে প্ররোচিত করার জন্য যে মিথ্যা তথ্য প্রদান করে তা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়, তাকেই আমরা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য করি। তো এ সম্পর্কে চুক্তি আইনের 18 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, সত্য বলে সমর্থিত নয় এমন কোনো অসত্য বিষয়কে সত্য বলে বর্ণনা করা। নাম্বার 2, প্রতারণার উদ্দেশ্য পোষণ না করে কর্তব্য লঙ্ঘন করা, যার ফলে অপর পক্ষের স্বার্থ বিনষ্ট হয় কিন্তু কর্তব্য লঙ্ঘনকারী পক্ষের লাভ হয়, সেক্ষেত্রেও সেটা কিন্তু মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য হবে। এন্ড দেন 3 নম্বর হচ্ছে, যত নির্দোষভাবেই সেটা করা হোক না কেন, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অপর পক্ষের মনে ভুল ধারণার সৃষ্টি করা যদি হয় তার আচরণের দ্বারা, কথার দ্বারা, বর্ণনার দ্বারা, তাহলেও সেটা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে আসছি। নেক্সট টপিক হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ মিথ্যা বর্ণনার কি কি এসেনশিয়াল এলিমেন্টস আছে, উপাদান আছে যেগুলো অবশ্যই থাকতে হবে মিথ্যা বর্ণনার মধ্যে। সেগুলো কি? নাম্বার 1, অসমর্থিত মিথ্যা ভাষণ, অর্থাৎ আনওয়ারেন্টেড অ্যাসার্টিং, অর্থাৎ অসমর্থিত। অসমর্থিত বলতে কি বোঝাচ্ছি আমরা? অসমর্থিত বলতে দেখো যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে নিজের প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থনযোগ্য নয়, নিজের প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থনযোগ্য নয় এমন মিথ্যাকে সত্য মনে করে ইতিবাচক ঘোষণা করা, পজিটিভ অ্যাসার্টেইন করা, অর্থাৎ ইতিবাচক ঘোষণা প্রদান করে সেটা কিন্তু করলেই কিন্তু সেটা মিথ্যা বর্ণনার শামিল হবে। অর্থাৎ এমন কিছু বিষয় আছে যে বিষয়টা আমার কাছে আসলে সত্য বা ইতিবাচক মনে হচ্ছে না, তো সেটাকেই আমি সত্য বলে অন্য পক্ষকে উপস্থাপন করলাম, তাহলে কিন্তু সেটা মিথ্যা বর্ণনার শামিল হিসেবে গণ্য হবে। নাম্বার 2, ব্রিচ অফ ডিউটি, অর্থাৎ কর্তব্যের লঙ্ঘন। কর্তব্যের লঙ্ঘন হলেও কিন্তু মিথ্যা বর্ণনা হিসেবে মিসরিপ্রেজেন্টেশন হিসেবে গণ্য হবে। যেমন দেখো, প্রতারণার উদ্দেশ্য পোষণ না করে কর্তব্য লঙ্ঘন করা, যার ফলে অপর পক্ষের স্বার্থ বিনষ্ট হয়। উদ্দেশ্য ছিল প্রতারণা করা না, কিন্তু সেটা কিছু কর্তব্য লঙ্ঘন করে মূলত অপর পক্ষের স্বার্থ বিনষ্ট হচ্ছে এর মাধ্যমে, সেক্ষেত্রে কর্তব্য লঙ্ঘনকারী পক্ষের লাভ হচ্ছে, সেটাও কিন্তু মিথ্যা বর্ণনার শামিল হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক, অর্থাৎ নির্দোষ ভ্রান্তি। অনেক সময় কিন্তু আমরা ইনোসেন্টলি বলতে কি বোঝাচ্ছে? ইনোসেন্টলি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে মানে নির্দোষ ভাবে, আসলে আমি আমার দোষ নাই, মানে আমি আসলে ইচ্ছাকৃত ভাবে সেটা মিথ্যা বলছি তা নয়,
যত নির্দোষভাবে, দেখো এখানে বলছে যত নির্দোষভাবেই করা হোক না কেন, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অপরপক্ষের মনে ভুল ধারণার সৃষ্টি করা হলে যে কোনো কাজের মাধ্যমেই হোক না কেন সেটা মিথ্যা বর্ণনা বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি পরিস্থিতিতে আমরা সাধারণত সেটা মিথ্যা বর্ণনা হিসেবে গণ্য করবে। এই তিনটি উপাদান থাকতে হবে মিথ্যা বর্ণনার মধ্যে। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মেন বাই মিস্টেক। মিস্টেক বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, মিস্টেক মানে হচ্ছে ভুল। ভুল বলতে আসলে বেসিক্যালি আমরা কি বুঝি সেটা আমাদের এই আলোচনার মাধ্যমে মূলত আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, কোনো বিষয় বা তথ্য সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস বা ধারণাকে আমরা ভুল বলে থাকি। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষসমূহের বিভিন্ন বিষয়ে ভুল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই ধরনের ভুলের বশবর্তী হয়ে চুক্তি যদি সম্পাদিত হয় তাহলে সেটা আইনত বলবৎযোগ্য হবে না। তো এক্ষেত্রে বলা হচ্ছে, দেখো, সেকশন 20-তে 1872 সালের যে চুক্তি আইন তার সেকশন 20-তে বলা হচ্ছে যে হোয়ার বোথ দ্য পার্টিজ টু অ্যান এগ্রিমেন্ট আর আন্ডার এ মিস্টেক as to matter of fact essential to the agreement is void। সেকশন 20-তে এটা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণের সাহায্যে আরো বিষয়টা ক্লিয়ার হই, স্পষ্ট হওয়ার চেষ্টা করি। দেখো, মিস কানিস তার ক্রিমার নিকট থেকে একটি গাড়ি ক্রয়ের জন্য চুক্তি করে। পরবর্তীতে দেখা গেল যে চুক্তি করার পূর্বে গাড়িটি চুরি হয়ে গিয়েছে, কিন্তু কোনো পক্ষেরই সেটা জানা ছিল না। এক্ষেত্রে চুক্তিটি বাতিল হবে, কেননা উভয় পক্ষেই কিন্তু একটা ভুল ধারণার বশবর্তী হয়ে কিন্তু চুক্তিটি করেছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বিষয়টা, যেখানে জাস্ট মিস্টেক হয়ে গেছে, গাড়িটা যে চুরি হয়ে গেছে, যার গাড়ি সেও জানে না এবং যে অপরপক্ষ যার কাছে বিক্রি করা হবে সেও কিন্তু জানে না। তার মানে উভয় পক্ষে একটা ভুল ধারণার বশবর্তী হয়ে কিন্তু তারা কি করছে, চুক্তি করছে। সো এই চুক্তিটি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে মূলত মিস্টেক। এরপরে চলো আসো ক্লাসিফিকেশন অফ মিস্টেক। মিস্টেকের কিছু শ্রেণী বিভাগ আছে, সেগুলো আমরা এখন জানবো। তো মিস্টেককে বেসিক্যালি দেখো আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। মিস্টেককে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে দেখো তথ্য সম্পর্কিত ভুল, আর একটা হচ্ছে আইন সম্পর্কিত ভুল। তথ্য সম্পর্কিত ভুল বলতে কি বোঝানো হচ্ছে দেখো একটু খেয়াল করে। তথ্য সম্পর্কিত ভুল হচ্ছে আবার দুই ধরনের হতে পারে, এক পক্ষের ভুল, উভয় পক্ষের ভুল। তার মানে তথ্য সম্পর্কে চুক্তির যে দুটি পক্ষ থাকে এর মধ্যে এক পক্ষের ভুল হতে পারে, আবার উভয় পক্ষের ভুল হতে পারে। তো এই এক পক্ষের ভুলও আবার কিন্তু কয়েক ধরনের হতে পারে, সেটা একটু দেখে আমরা খেয়াল করি। দেখো, প্রতারণার দ্বারা শ্রেষ্ঠ ভুল। প্রতারণার দ্বারা শ্রেষ্ঠ ভুল, এটার অর্থ কি? প্রতারণার দ্বারা যদি ভুল বলি আমরা, দেখো শ্রেষ্ঠ ভুল সেটা কি বোঝাচ্ছে? অর্থাৎ যে ক্ষেত্রে এক পক্ষের প্রতারণার দ্বারা চুক্তির অপর পক্ষের ভুল ধারণার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চুক্তি বাতিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ চুক্তির এক পক্ষ উদ্দেশ্যই ছিল প্রতারণা করা, তার মানে এই প্রতারণা করার উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু সে চুক্তি করছে। তার মানে এখানে এক পক্ষ ভুল করছে, অপর পক্ষের কিন্তু এটা ভুল না, সো এটাও বাতিল হয়ে যাবে চুক্তি। ব্যক্তির পরিচয় সম্পর্কে ভুল। অর্থাৎ ব্যক্তির পরিচয় সম্পর্কে ভুল বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ ব্যক্তির পরিচয় সম্পর্কে ভুল হচ্ছে যে এক্ষেত্রে যে ব্যক্তি, অর্থাৎ যে ক্ষেত্রে এক পক্ষের প্রতারণার কারণে চুক্তিভুক্ত কোন পক্ষের পরিচয় সম্পর্কে অপর পক্ষের ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু উক্ত চুক্তি বাতিল হয়ে যাবে। নেক্সট আসছে দেখো চুক্তির ধরন সম্পর্কিত ভুল। অর্থাৎ চুক্তির ধরন, চুক্তিটা কেমন? যে ক্ষেত্রে এক পক্ষের প্রতারণার কারণে চুক্তির ধরন সম্পর্কে অন্য পক্ষের ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু চুক্তিটি বাতিল হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, আরো আছে দেখো বিষয়বস্তুর মূল্য সম্পর্কিত ভুল। অর্থাৎ বিষয়বস্তুর মূল্য সম্পর্কিত ভুল বলতে কি বোঝানো হচ্ছে? বিষয়বস্তুর মূল্য সম্পর্কিত ভুল বলতে যেটা বোঝানো হচ্ছে দেখো, যে এক্ষেত্রে কোনো পক্ষের যদি চুক্তিভুক্ত কোনো পক্ষের যদি ভুল হয় তবে সেজন্য চুক্তি বাতিল হবে না, কেননা ভুল তথ্য বিষয়বস্তু, কেননা এইরূপ ভুল তথ্য সম্পর্কিত নয়। অর্থাৎ যেমন ধরো একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হই। যেমন নারায়ণগঞ্জের পাটের সর্বশেষ বাজার মূল্য ছিল প্রতি মন ছিল 1000 টাকা, কিন্তু মিস্টার করিমের সেটা জানা ছিল না। সে পাট ব্যবসায়ী খবিরের নিকট 800 টাকা মন দরে পাট বিক্রয়ে সম্মত হলো। এক্ষেত্রে এক পক্ষের ভুলের জন্য চুক্তিটি কিন্তু বাতিল হবে না। তো
তো এই হচ্ছে মূলত। আর লাস্ট রাউন্ড যেটা আসছে সেটা হচ্ছে বিষয়বস্তুর পরিচয় সম্পর্কিত ভুল। তো বিষয়বস্তুর পরিচয় সম্পর্কিত ভুল কি, যে ক্ষেত্রে বিষয়বস্তুর পরিচয় সম্পর্কে চুক্তিভুক্ত কোনো পক্ষের এক পক্ষের ভুল, সেক্ষেত্রেও কিন্তু চুক্তিটি বাতিল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এক পক্ষের ভুল। এবার চলে আসো উভয় পক্ষের ভুল বলতে আমরা কি বুঝি। উভয় পক্ষের ভুল দেখো, উভয় পক্ষের ভুল হতে পারে বিষয়বস্তু সম্পর্কিত ভুল, অর্থাৎ উভয় পক্ষেরই কিন্তু এই ভুলটা হতে পারে। চুক্তির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে সবাই একটা ভুল ধারণা করছে আর কি। 2 নম্বর হচ্ছে পণ্যর অস্তিত্ব সম্পর্কিত ভুল, অর্থাৎ কোনো পণ্য আসলে নেই বা আছে কিনা এই সম্পর্কে তাদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে উভয় পক্ষেরই চুক্তিভুক্ত পণ্যের অস্তিত্ব সম্পর্কে ভুল হয়, সেই চুক্তিও আসলে বাতিল হয়ে যাবে। নাম্বার 3, পণ্যের পরিচয় সম্পর্কিত ভুল। এই পণ্যের পরিচয় সম্পর্কেও কিন্তু উভয় পক্ষের ভুল হতে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে উভয় পক্ষের চুক্তিভুক্ত পণ্যের পরিচয় সম্পর্কে ভুল হয়, সেক্ষেত্রেও কিন্তু চুক্তিটি বাতিল হয়ে যাবে। নাম্বার 4, বিষয়বস্তুর মান সম্পর্কিত ভুল। অর্থাৎ চুক্তির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মান সম্পর্কে কিন্তু উভয় পক্ষের মধ্যে ভুল হতে পারে। তো এইরূপ পরিস্থিতিতেও যদি চুক্তি প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রেও কিন্তু উক্ত চুক্তি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 5 নাম্বার, বিষয়বস্তুর পরিমাণ সম্পর্কিত ভুল। বিষয়বস্তুর পরিমাণ বলতে অর্থাৎ চুক্তির যে বিষয়বস্তু, উভয় পক্ষের চুক্তির বিষয়বস্তুর পরিমাণ সম্পর্কে, অর্থাৎ কতটুকু কি পরিমাণ সে পণ্য হবে সে সম্পর্কে যদি একটা ভুল হয়, তাহলে সেটাও, সেই চুক্তিও কিন্তু বাতিল হয়ে যাবে। নাম্বার 6, যেটা বলা হচ্ছে বিষয়বস্তুর মূল্য সম্পর্কিত ভুল। অর্থাৎ মূল্য যদি মূল্য সম্পর্কেও যদি তোমার এখানে ভুল হয়, তাহলেও কিন্তু সেই চুক্তি বাতিল হয়ে যাবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তুর মালিকানা সম্পর্কিত ভুল। অর্থাৎ মালিকানার ক্ষেত্রেও বলা হচ্ছে যে তোমার যদি হচ্ছে এখানে মালিকানা, অর্থাৎ কে মালিক, আসলে চুক্তির উভয় পক্ষের মধ্যে এই বিষয়বস্তুর মালিকানা সম্পর্কে যদি ভুল সৃষ্টি হয়, ভুল ধারণার সৃষ্টি হয়, তাহলেও সেক্ষেত্রে উক্ত চুক্তি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত তথ্য সম্পর্কিত ভুল, এক পক্ষের ভুল এবং উভয় পক্ষের ভুল। এবার আমরা আসবো আইনগত আইন সম্পর্কিত ভুল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আইন সম্পর্কিত কিছু ভুল হতে পারে, যে ভুলগুলো আসলে কিভাবে হতে পারে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আইন সম্পর্কিত ভুলকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দেশীয় আইন সম্পর্কে ভুল, আর একটা হচ্ছে বিদেশি আইন সম্পর্কে ভুল। দেশীয় আইন সম্পর্কে ভুল বলতে কি বোঝানো হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে দেশীয় আইন সম্পর্কে ভুল ধারণা নিয়ে যদি চুক্তি প্রতিষ্ঠিত হয়, এই ধরনের এই ক্ষেত্রে আইনের অজ্ঞতার দোহাই দিয়ে কিন্তু চুক্তি বাতিল করা যাবে না। কেননা চুক্তির ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে প্রত্যেক ব্যক্তি তার দেশীয় আইন সম্পর্কে অবগত রয়েছে এবং পৃথিবীর সকল দেশেই কিন্তু সেটা অনুসৃত। অর্থাৎ আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, এখন যদি বলা হয় যে আমি আসলে আইন সম্পর্কে আমার জানা ছিল না, বা এরকম কোনো কথা বলে যে আমি চুক্তি বাতিল করতে পারবো না, কারণ এটা জানা আমাদের কর্তব্য বা দায়িত্ব, বা জেনেই কিন্তু চুক্তি প্রতিষ্ঠিত করা। 2 নম্বর হচ্ছে বিদেশি আইন সম্পর্কিত ভুল। বিদেশি আইন সম্পর্কিত ভুল বলতে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তির পক্ষে কিন্তু সকল দেশের আইন সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব না। এখন দেখা গেল অন্য কোনো দেশের কোনো ব্যক্তির সাথে যদি আমরা বা কোনো প্রতিষ্ঠানের সাথে যদি চুক্তি করি, সেক্ষেত্রে সেই দেশের যে প্রচলিত আইন আছে সেটা কিন্তু আমাদের পক্ষে হয়তো জানা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের ভুলের ধারণার বশবর্তী হয়ে যদি কোনো চুক্তি সম্পাদিত হয়, তাহলেও সেটা বাতিল বলে গণ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল মূলত ভুলের শ্রেণী বিভাগ। নেক্সট যেটা আসছে একটু খেয়াল করে দেখো, রিমিডিস অর কনসিকুয়েন্সেস অফ কন্ট্রাক্ট বাই কোয়ারশন। Coercion, undue influence, fraud, misrepresentation and mistake। অর্থাৎ এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, coercion, undue influence, fraud, misrepresentation and mistake, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি চুক্তি হয়, তাহলে এটার পরিণামটা কি হবে, রেমিডিস বা কনসিকুয়েন্সটা আসলে কি, সেটাই আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটাই মূলত আমাদের আজকের আলোচনার লাস্ট টপিক। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, নাম্বার 1 হচ্ছে বল প্রয়োগ। সেকশন 15 ধারাতে বলা হয়েছে যে সাধারণত কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে যদি কোনো কাজ উদ্ধার করে বা কার্য হতে বিরত থাকে, তাহলে সেটাকে বল প্রয়োগ হিসেবে আমরা গণ্য করি। আর এই ধরনের বল প্রয়োগের দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে পক্ষে
সম্মতি প্রতিষ্ঠিত হয়, তাহলে বলা হচ্ছে সেই পক্ষের ইচ্ছা অনুসারে সেটা বাতিলযোগ্য হতে পারে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে চুক্তিটি বাতিল করতে পারবে, আবার ইচ্ছা করলে চুক্তিটি কিন্তু স্বীকার করে অপর পক্ষকে উক্ত চুক্তিটি পালন করতে বাধ্য করতে পারবে। এটা ছিল বল প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত চুক্তির পরিণাম। 2 নম্বর হচ্ছে অনুচিত প্রভাব বা আনডিউ ইনফ্লুয়েন্স। এক্ষেত্রে বলা হচ্ছে চুক্তির এক পক্ষ অপর পক্ষের উপর প্রভুত্বের সুযোগ নিয়ে যদি অন্যায়ভাবে সুবিধা গ্রহণ করে, তখন চুক্তি সম্পাদন বা এর মাধ্যমে যদি চুক্তি সম্পাদন করিয়ে নেয়, তখন সেই চুক্তিকে আমরা অনুচিত প্রভাব দ্বারা সম্পাদিত চুক্তি বলে আমরা গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের চুক্তি সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। আবার যে চুক্তি এটি পরিহার করার অধিকারী, সে যদি এই চুক্তি হতে কোনো উপকার পেয়ে থাকে, তাহলে আদালত যে কোনো ন্যায্য শর্তে চুক্তিটি বাতিল করতে পারে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে উক্ত চুক্তিটি বলবৎ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল অনুচিত প্রভাবের দ্বারা প্রতিষ্ঠিত চুক্তির পরিণাম। নেক্সট হচ্ছে প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তার রেমিডিস বা কনসিকুয়েন্স কি হবে। দেখো, যখন এক পক্ষ ঠকানোর উদ্দেশ্যে অপর পক্ষের সাথে কোনো কার্য চুক্তিতে আবদ্ধ হয়, তখনই সেটাকে কিন্তু আমরা প্রতারণা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রতারণা দেখো প্রতিকার কি হতে পারে। প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো চুক্তি, প্রতারিত ব্যক্তি নিম্নোক্ত উপায়ে প্রতিকার পেতে পারে। কি কি? নাম্বার 1, দেখো, তিনি চুক্তি বাতিল করে দিতে পারেন, চুক্তি পালনে বাধ্য করতে পারেন, এন্ড ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারেন। অর্থাৎ কারোর সাথে যদি ফ্রডের মাধ্যমে যদি চুক্তি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে সে কিন্তু এই 3 ভাবে কিন্তু এটার প্রতিকার পেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 4 নম্বর, মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ হচ্ছে মিথ্যা বর্ণনার দ্বারাও যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তার পরিণাম কি হবে। দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্রে যে সকল তথ্য সরবরাহ করা হয় সেগুলো যদি ভ্রান্ত হয় এবং ঠকাবার ইচ্ছা না থাকে, তাহলে তাকে মিথ্যা বর্ণনা বলা হয়। অর্থাৎ মিথ্যা বর্ণনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত ব্যবস্থা নিতে পারবেন। যেমন চুক্তি বাতিল করতে পারবেন, খ নম্বর হচ্ছে অপর পক্ষকে বর্ণনা বা শর্ত অনুযায়ী চুক্তি পালনে বাধ্য করতে পারবেন। আবার এটাই হচ্ছে মূল বিষয়, অর্থাৎ মিথ্যা বর্ণনার মাধ্যমে যদি চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার ব্যবস্থাটা হচ্ছে চুক্তি বাতিল করতে পারবেন ইচ্ছা করলে ক্ষতিগ্রস্ত পক্ষ, আবার অপর পক্ষকে বর্ণনা বা শর্ত অনুযায়ী চুক্তি পালনে বাধ্য করতে পারবেন। 5 নম্বর হচ্ছে ভুল, অর্থাৎ মিস্টেকের মাধ্যমে যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পরিণাম কি হবে। দেখো, কোনো জিনিস সম্পর্কে ভ্রান্ত বা মিথ্যা ধারণা করাকেই সাধারণত আমরা ভুল বলে থাকি। ভুলের বশবর্তী হয়ে যদি চুক্তি সম্পাদন হয়, তাহলে সেক্ষেত্রে বলছে অতি প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল হতে পারে, আবার উভয় পক্ষ কিন্তু এটা ভুল করতে পারে। তো যাই হোক, যদি ভুলের মাধ্যমে কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়েই যায়, তাহলে তার পরিণাম কি হবে। দেখো, যে পক্ষের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে তাদের পরিচয় সম্পর্কে ভুল হলে চুক্তি নিষ্ফল হবে, মানে বাতিল হয়ে যাবে। খ নম্বর হচ্ছে কোন জিনিসের অস্তিত্ব সম্পর্কে উভয় পক্ষের ভুল হলে উক্ত চুক্তি বাতিল হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে কোন জিনিসের সম্পর্কে পরিচয় সম্পর্কে ভুল হলে উক্ত চুক্তি বাতিল হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু বা লেনদেন সম্পর্কে যদি ভুল হয়, তাহলেও সেই চুক্তি বাতিল হয়ে যাবে। আর 5 নম্বরে যেটা বলা হচ্ছে, দেখো, বিদেশি আইন সম্পর্কে ভুল হলে তার তথ্য সম্বন্ধে ভুল বলে গণ্য হবে এবং উক্ত চুক্তি বাতিল হবে, কিন্তু দেশীয় আইন সম্পর্কে ভুল হলে সেই চুক্তি কিন্তু বলবৎযোগ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এগুলোই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা আমাদের আজকের আলোচনার সবকিছুই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, বা এর মাধ্যমে তোমরা নিশ্চয় উপকৃত হবে। তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এভাবেই ইনশাল্লাহ আমার সাথে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করছি। এ পর্যন্ত সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ মি।